This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে পরমব্রত চট্টোপাধ্যায় আর গৌরব চক্রবর্তী, যিনি মেসেজ করছেন কনস্ট্যান্টলি, কাজের মেসেজ করে যাচ্ছে। না সেটাই তো হওয়ার কথা। দেখো তুমি এই সময় সবচেয়ে কর্মব্যস্ত নায়ক, তোমার এই বছর হিট ছবির সংখ্যা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি এবং সামনে নতুন ছবি রিলিজ করছে। আমি জানতে চাই এই সময়টা তুমি কিভাবে উপভোগ করছো? অ্যাকচুয়ালি সন্তানের আগমনের অপেক্ষায়, হ্যাঁ মূলত সেটা। হ্যাঁ, তবে আমার মনে হয় যে আরেকটু উপভোগ করতে পারলে ভালো হতো। নানা জিনিসে মাথা আছে বলে হয়তো এখনো পুরো উপলব্ধিটা পুরোটা সিঙ্ক ইন হয়তো পুরোটা করেনি অনেস্টলি। তবে করবে, খুব শিগগিরই করবে, কারণ একদম এগিয়ে এসছে তো দিনটা, এবার খুব শিগগিরই করতে চলেছে, মানে সিঙ্ক ইন করতে চলেছে আর কি। আচ্ছা, এই যে আজকে আমাদের কথাটা সোনার কেল্লায় জকের ধন নিয়ে, আমি দুজনের কাছেই যেটা জানতে চাই, এই বাঙালিদের একটা দেখা যাচ্ছে প্রচন্ড ফ্র্যাঞ্চাইজি ছবির ওপর যে প্রেম সেটা বেড়েই চলেছে। এবং সবে দা একেনে গৌরব ছিলে, তুমি জানো যে এটা এখন এত হিট হয়েছে। তো তোমার নিজের এরকম প্রীতিটা আছে কি না? পরমকেও আমি জিজ্ঞেস করতে চাই, নাকি পরম চায় যে এই প্রীতিটা বাঙালির কমে আলাদা আলাদা কন্টেন্টের প্রতি প্রীতি বেশি বাড়ুক? সেটা ডেফিনেটলি চাই, আলাদা আলাদা কন্টেন্টের প্রতি প্রীতি বেশি বাড়ুক, দর্শক আরেকটু অ্যাডভেঞ্চারাস হোক, যে কোনো ক্রিয়েটিভ মানুষ চাইবে। হ্যাঁ, বা তার মানে এই না যে আমি চাই না যে এক্সিস্টিং কোনো ফ্র্যাঞ্চাইজির প্রতি মানুষের প্রীতি বা ভালো লাগা কমে যাক। দেখো, আমার যেটা ভয় লাগে সেটা একটু অন্য, সেটা হচ্ছে যেই আমরা দেখি না একটা কোনো ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয় হতে আরম্ভ করেছে, আমরা সেটা 2, 3, 4, 5টা ভার্সন করতে আরম্ভ করি এবং করতেই থাকি। এবং সেই দোষে আমি নিজেও দোষী, মানে আমি নিজেকে বাদ রাখছি না, যারা এটা করেন তাদের মধ্যে থেকে আমিও করেছি। হ্যাঁ, সেইটা থেকে আমি রেট্রোস্পেক্ট আমার মনে হয়েছে যে মানে লেবুটাকে কচলে মানে তিতোটা না করলে বোধহয় ভালো হয়। সেটা আমরা দেখেছি কিন্তু যে ফেলুদার ব্যোমকেশ নিয়ে লোকের সেটা হয়েছে, লোকে কিন্তু একটু বিরক্ত হয়েছে ফেলুদার ব্যোমকেশ দেখতে দেখতে। আমার যেটা ভালো লেগেছে সাম্প্রতিক সময় সেটা হচ্ছে যে একেন একটা তথাকথিতভাবে খুব জনপ্রিয় সাহিত্য তো না, মানে ফেলুদা ব্যোমকেশের তুলনায় তো সেরকম অতটা তো নয়, বাট একেনের যে জার্নিটা হয়েছে সেটা কিন্তু খুব স্পেকটাকুলার এবং একেন সেটা আমরা তৈরি করতে পারলাম। হ্যাঁ, মানে একেন তৈরি হয়েছে। সিমিলারলি আমি বলবো যে আমি হয়তো ওয়েব স্পেসে ছোট করে হলেও ভাদুরী মশাইকে দাঁড় করাতে পেরেছি 2টো সিজনের মধ্যে দিয়ে, তাতে সেটাতেও গৌরব খুব গুরুত্বপূর্ণ অংশ সেটাতে আছে এবং ভাবনাও আছে আগামীতে ভাদুরী মশাই কোথায় যাবেন, ছোট থেকে বড়, বড় থেকে কোন পর্দায় যাবেন সেটা নিয়েও কিছু ভাবনা চিন্তা আছে। সো এই দুটো ফ্র্যাঞ্চাইজির কথা আমি সাম্প্রতিক সময়ে বলবো যে এই দুটো ফ্র্যাঞ্চাইজি খুব পরিচিত ছিল না, কিন্তু পিছন থেকে উঠে এসে একটা মানে জনপ্রিয়তা লাভ করেছে। বিমল আর কুমার, আমার ভালো লাগে এই ব্যাপারটা যে প্রতিটা ছবির মধ্যে অনেকটা করে গ্যাপ হয়েছে। ইনফ্যাক্ট এটাতে তো অনেকটা গ্যাপ, মানে আমাদের সাগরদ্বীপ 2019-এ মুক্তি পেয়েছিল আর 2025-এ 6 বছর, আগেরটার মধ্যে গ্যাপ ছিল 2 বা 2.5 বছর। সো এই গ্যাপটা থাকা আমার মনে হয় এই ফ্র্যাঞ্চাইজিটার জন্য ভালো। তুমি আমাকে বলো যে ফ্র্যাঞ্চাইজি ছবির প্রতি তোমার ভালো লাগাটা প্রথম থেকেই আছে কিনা? কারণ তুমি এমন একটা বাড়ির থেকেও আসছো যেখানে তো ফেলুদার পরপর ছবি নিয়ে সারাক্ষণ চর্চা চলেছে, তো তোমার কি মনে হয় এটা নিয়ে? আমি প্রথমত আই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট, আমি প্রায় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই কোনো না কোনো রকমভাবে যুক্ত। তবে হ্যাঁ, আমি যেটা দেখে বড় হয়েছি তখন কিন্তু এই উন্মাদনাটা ছিল না। আমার মনে আছে যখন প্রথম ফেলুদার ছবি করার চেষ্টা করছিলেন সন্দীপ রায়, তখন কিন্তু প্রডিউসার পাচ্ছিলেন না। তখন অনেক খুঁজে খুঁজে ফাইনালি একজন অবাঙালি প্রডিউসার পাওয়া যায়, রামজি রাও, যিনি প্রথম বোম্বাইয়ের বোম্বেটে করেন। তো তখন বিষয়টা একদম অন্যরকম ছিল এবং তারপরে ফেলুদার পপুলারিটি তৈরি হলো, তারপরে অঞ্জনদা ব্যোমকেশের একটা পপুলারিটি তৈরি করলেন, তারপরে হয়তো এই জিনিসটা তৈরি হলো। এবং আমি দেখি অনেকেই সোশ্যাল মিডিয়ায় স্পেশালি লেখেন যে আর কত কচলাবেন, আর কতবার সত্যজিৎ নির্ভর কিছু হবে। আমার উত্তর মনে হয় বলি যে যতদিন আপনারা দেখবেন, কারণ আপনারা দেখছেন, হল ভরাচ্ছেন, সেই কারণেই সেটা হয়তো প্রযোজকরা তো পয়সা ঢালেন এইটা ভেবে যে খানিকটা উপার্জন হবে, মানে তাকে তো একটা প্রফিট পেতে হবে, না আপনি কাজটা করছেন কেন? হ্যাঁ,
তো সেই কচলানোটা হয়তো যতটা ইন্ডাস্ট্রি দেয় ততটা দর্শকও দেয়। তো সেইটা যেরকম পরমদা বললো, আমরা অবভিয়াসলি আমরাও চাইবো অন্য ধরনের কাজ হোক, একেনের মতো এরকম একটা ঘটনা ঘটুক। কি ভালো লাগছে দেখে এরকম একটা। এবং অনির্বাণদা, আমি হল ভিজিটে গেছিলাম, অনির্বাণদাকে দেখে লোকে মানে লিটারালি কানে হাত দিয়ে চিৎকার করছে, এইটা মানে দারুণ, মানে এত ভালো লাগার একটা বিষয়। তো এরকম মানে শুধু ডিটেকটিভ নয় বা শুধু গুপ্তধন নয়, একটু আরও অন্যরকম ছবিও দর্শক দেখুন, এটা নিশ্চয়ই চাইবো। তবে আমার পার্সোনাল ভালোবাসা তো আছেই, আমি তো বরাবরই ওই শীতের ছুটিতে একটা ফেলুদার ছবি আসবে, এই 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 ভালো লাগাগুলো আমার মধ্যে যে দর্শকটা রয়েছে তার খুব ভালো লাগে। একটা ফ্র্যাঞ্চাইজির নাম বলতে ভুলে গেছি, আমি হয়তো জনগণতান্ত্রিকভাবে সবাই রাগ করতে পারে। তো একেন যেরকম উঠে এসেছে ওয়েব স্পেসে, ভাদুরী মশাই যেরকম নতুন গত 2 বছরে উঠে এসেছেন, তেমনি গত 6-7 বছর ধরে সোনা দাও ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্র্যাঞ্চাইজি, যেটা লেখা ছিল না কিন্তু সেটা খুব জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠেছে। যাক বাবা, আবির রাখবে না, ঠিক আছে, সর্টেড। তার মানে আবির রেগে যাওয়া নিয়ে তুমি খুব চিন্তিত? না বাবা, মানে এই তো 3-4টে লোক তো আছি, তার মধ্যে এবার একে অন্যের মধ্যে তোমরা আছো তাদের মধ্যে আগুন লাগাবার জন্য। হ্যাঁ, তো নিজের চেয়ে আর কেন আগুন লাগাই বলো? হ্যাঁ। আচ্ছা, আমি সেদিন একেন দেখতে গেছিলাম, হাউসফুল শো ছিল, আমার পাশে যিনি বসেছিলেন তিনি বলছেন যে গৌরবের এন্ট্রির সময় সব্যসাচী চক্রবর্তীর ছেলে, চেনো তো, পাশের ভদ্রলোককে বলছে। হ্যাঁ, তো সেটা শুনে আমার খুব মজা লাগলো, কারণ গৌরব যে সব্যসাচী চক্রবর্তীর ছেলে এইভাবে আমি কিন্তু গৌরবকে কোনোদিন দেখিনি। আমার কাছে গৌরব চক্রবর্তী গৌরব চক্রবর্তী। আমি তোমার থেকে এটা জানতে চাই যে তোমার কাছে এই পারসেপশনটা কি, বা তুমি এটাকে কিভাবে ডিল করেছো এত বছর? ইনফ্যাক্ট এটা নিয়ে আমি সেদিন ঋদ্ধিমাকে বলছিলাম যে আমার কিন্তু খারাপ লাগে না এই বিষয়টা শুনতে যে আমি ওনার ছেলে, কারণ তার অ্যাচিভমেন্ট ম্যাসিভ, এবং তার ছেলে হতে পেরে আমি গর্বিত, এবং তার ছেলে হিসেবে আমাকে যদি কেউ চেনেন সেটাও আমার গর্বেরই জায়গা। এবং এইটুকু তো চিনতে পারছেন যে আমি হচ্ছি সে, তার মানে আমার মুখটা চেনা, তার মানে আমার কাজ তারা আগে দেখেছে। কিন্তু যখন ধরো একটা কাজ আমি করতে চলেছি, ইনফ্যাক্ট এই কয়েকদিন আগেই হলো যে আমি আর প্রিয়াঙ্কা একটা কাজ করলাম একসঙ্গে, তো সেইটার ব্যাপারে একটা কাগজে লেখা বেরোলো, যেখানে লেখা ছিল এই ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা সরকার এবং সব্যসাচী পুত্র গৌরব। এইটা আমার অপছন্দের জায়গা। তার কারণ হচ্ছে আমাকে দর্শক নিশ্চয়ই চিনতেই পারেন ওইভাবে, কিন্তু যখন আমি যে কাজটা করছি সেটাই আমার ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে যে আমি সব্যসাচী পুত্র গৌরব, আদারওয়াইজ গৌরবকে চিনতে পারবে না, এইটা হয়তো একটু খারাপ লাগার জায়গা। এবং তুই তো কাজটা সব্যসাচী পুত্র বলে করছিস না, তুই তো গৌরব বলে করছিস কাজটা। কিন্তু এইটা ওই মানে এটা তো অ্যাভয়েড করা যাবে না, মানে এটা নিয়ে মন খারাপ করে লাভও নেই, এটা নিয়ে খারাপ লাগাটা নিজের মধ্যেই রেখে দিই। ভালো লাগাটা অনেক বেশি, খারাপ লাগাগুলো খুবই কম। এবং আমি 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 খুব ভাগ্যবান যে আমি তার ছেলে। পরমকে আমি জিজ্ঞেস করব, যেহেতু এই ছবিটাতে গৌরবের সাথেও তুমি কাজ করেছো, আর গৌরব আর অর্জুনকে তুমি বহু বছর ধরে চেনো, বহু বছর ধরে দেখছো, যেহেতু পরিচালক হিসেবে তুমি নতুন প্রজন্মের অনেককে বিভিন্ন সময়ে কাস্ট করেছো, এই যে আমরা যখন বছরের হিটগুলো পাই আমরা দেখি হয় পরমব্রত আছে, নয় আবির আছে, নয় দেব আছে, কিন্তু সেই রকম ছবি আমরা গৌরব বা অর্জুনকে নিয়ে যে অত সচরাচর আসতে দেখি না বা হিটটা আসছে না, সেইটা নিয়ে তোমার কি মনে হয়? খুব ইন্টারেস্টিং তুমি এই প্রশ্নটা করলে, বিকজ দুটো কারণে। একটু আগে আমরা একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম, সেখানে আমি একটা মানে এই এক্স্যাক্টলি এই প্রশ্নটা না হলেও মানে পাশের পাড়ার একটা প্রশ্ন কথা আমি বলছিলাম আর কি। আর এই ছবিটি শ্যুট করার সময় আমরা একবার মনে আছে একদিন সন্ধেবেলা আমরা পরের সিনটা শুরু হওয়ার অপেক্ষা করছিলাম, সেখানে বসে আমি আর গৌরব এরকম একটা ডিসকাশন করছিলাম। সেটা হচ্ছে যে, এবং আমি যেহেতু একজন পরিচালক এবং প্রযোজক বটে, আমি যখন কাস্ট করতে বসি, আমার প্রযোজকের সঙ্গে যখন ডিসকাশন করতে বসি বা কোনো প্ল্যাটফর্মের সঙ্গে ডিসকাশন করতে বসি, ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে বা কোনো চ্যানেলের সঙ্গে কথা বলতে বসি, সত্যি আমাদের প্রজন্মটার পরে মানে যাকে বলে মানে কি বলবো, কেন্দ্রে রেখে ছবি করার সেটা সেরকম লোক খুঁজে পেতে সত্যি একটু অসুবিধা হয়। সেটা না আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা বেশ দুর্ভাগ্যজনক, বিশেষ করে সেটা গৌরবের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক। তার কারণ আমি ক্লিয়ারলি বলি, মানে
আমি যে ধরো একটা লিডিং ম্যান অফ বেঙ্গলি সিনেমা যেটুকু হয়েছি, হ্যাঁ মানে ধর দেব যে অর্থে বাংলা সিনেমার হিরো, আমি সেই অর্থে কখনোই বাংলা সিনেমার সেই অর্থে নায়ক নই, কিন্তু দেব বা জিৎ যে অর্থে হিরো, বা ধরো আবির বা আমি যে অর্থে হিরো হয়েছি, সেইটার জন্যে আমরা সঠিক সময় সঠিক কিছু ছবি পেয়েছি। হ্যাঁ, যেটা আমি বলবো, যেটার ক্ষেত্রে গৌরব, অন্তত গৌরবের কথা আমি পার্টিকুলারলি বলছি, একটু হলেও সে ব্যাপারে একটুখানি মানে কি বলবো, দুর্ভাগা আর কি। হ্যাঁ, যে ওরা কিন্তু সঠিক ছবিটা পায়নি সেই সময়। বিশেষ আমি জাস্ট গৌরবের কথা বলছি, বাকিদের কথা বলছি না, এমনকি অর্জুনের কথাও বলছি না, আমি পার্টিকুলারলি নিকির কথা বলছি। মানে আজকে যদি ধরো গৌরব, আমি যে বয়সে একটা বং কানেকশন করেছিলাম, বং কানেকশন বা আমি যে বয়সে একটা কালবেলা করেছিলাম, আমি নিজের কৃতিত্ব একটুও কমাচ্ছি না, আমি খুব ভালো করেছিলাম ছবিগুলোতে, সরি ওটা ওই লাইনে আমি নেই, কিন্তু আমি বলছি যে ওটা মানে ছবিগুলো আমার কাছে এসলো বলে আমি মানে জাস্ট কী বলবো, মানে ওয়াক ওভার পেয়ে গেছি, ব্যাপারটা এরকম না। কিন্তু এটাও তো সত্যি যে ছবিটা তো এসেছিলো আমার কাছে, ছবিগুলো তো হয়েছিল আমাকে নিয়ে। গৌরব যে সময় যখন ওই বয়সী ছিল, আমি যে বয়সে কালবেলা বা বং কানেকশন করেছি, সেই বয়সে কিন্তু গৌরবকে টেলিভিশন করতে হয়েছে, গৌরবকে অন্যভাবে নিজের জায়গাটা এস্টাবলিশ করতে হয়েছে। এবং সেই জন্যে আমি যেটা গৌরবকে এই ছবিটা শুটিংয়ের সময় বলছিলাম যে ও আমাকে বলছে যে ওর কিছু ডাউটস থাকে মাঝে মধ্যে, আমি কি ঠিক আছি, আমি কি ঠিক পথে যাচ্ছি, আমি তো অভিনয়টাকেই বেছে নিলাম পেশা হিসেবে, সেই থেকে দেখতে গেলে আমার গৌরবের সম্বন্ধে অ্যাসেসমেন্টটা হচ্ছে, এটা ওকে ডিরেক্ট করে শুধু না, ওকে ডিরেক্ট করে আমার একটা, ওর অভিনেতা গৌরব চক্রবর্তী সম্বন্ধে আমার একটা সম্পূর্ণ আলাদা অ্যাসেসমেন্ট আছে, ওটাতে ঢুকছি না। আমি যদি ওর জার্নিটা দেখি, আমি বলবো ও কিন্তু একটা খুব মরা সময়তে মানে ও দৌড়েছে, কিন্তু ওদের প্রজন্মটাই কিন্তু এক্স্যাক্টলি তাই বলছি। মানে ওই আমরা যে সময়টাতে শুরু করে লিডিং মানে নায়ক বা হোয়াটএভার কেন্দ্রীয় চরিত্র হয়েছিলাম, ওরা কিন্তু সেই সময়টা পায়নি। বিকজ আমি যদি ধরো গৌরব গানের ওপারে থেকে মেনলি অভিনয় করা শুরু, যদি মোটামুটি ধরে নিই 2010 থেকে, তো তার 3-4 বছর লেগেছে ওকে নিজেকে অভিনেতা হিসেবে এস্টাবলিশ হতে, 2013-14। তার সেই সময় কিন্তু আমি আবির সবাই দাপিয়ে রাজ করছি, তো সেই সময় ওরা কিন্তু কেন্দ্রীয় চরিত্র হওয়ার সুযোগটা পায়নি। যে সময় পেল ততদিনে কিন্তু বাংলা ছবির আর সেই সংখ্যায় সেই পরিমাণে হয় না, বা অনেকটাই ভাগ হয়ে গেছে, ছবির ধরন চেঞ্জ হয়ে গেছে, ওটিটিতে কিছু জিনিস ঢুকে গেছে। হ্যাঁ, বাট সেটা সত্ত্বেও গৌরব ইজ 1%। আমি মনে হয় যে ও নিজে যেরকম, ও তার বাইরে অন্য অনেক কিছু, আচ্ছা এটা হচ্ছে না, চল কালকে একটা ছবিতে আমি গিয়ে প্রচণ্ড নাচার চেষ্টা করি, পরশু অমুক করি, এসব না করে ও নিজে যেরকম, ও সেই জিনিসটাতে নিজেকে ধরে রেখে সেই সেটা সম্বন্ধে একটু মানে কুণ্ঠাবোধ না করে ও নিজের একটা জায়গা তৈরি করেছে ডাউন দ্য ইয়ার্স, ইন দ্য লাস্ট 1.5 decades, 15-16 বছর ধরে। সেইটা কিন্তু ইটসেলফ মানে সেটা কিন্তু এক অর্থে আমাকেও করতে হয়েছে নিজের মতো করে, কেননা আমি মানে কখনোই ওই সব সময়তেই আমাকে প্রথম থেকেই বলা হয়েছে যে ইন্টেলেকচুয়াল ম্যানস হিরো আর কি, তো আমায় সেটা নিয়ে দৌড়তে হয়েছে। আমি কিন্তু শুধু সেটা না, আমি আরও অনেক কিছু করতে পারি, বাট আমাকে বুঝতে হয়েছে যে আচ্ছা এটাই লোকে আমাকে এইভাবে দেখতে পছন্দ করে। সো সেইভাবে গৌরব কিন্তু নিজেকে নিয়ে অনেক দূর এসেছে এবং সেটা একটা নিজের একটা স্পেস তৈরি করেছে। সেইখান থেকে একজন ভদ্রলোক বলছেন যে দেখো গৌরব চক্রবর্তী সব্যসাচী চক্রবর্তীর ছেলে, জানো তো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, বাট সব্যসাচী পুত্র গৌরবটা ইজ প্রবলেম্যাটিক, বিকজ ও এই কাজটা আজকে যেটা ও প্রিয়াঙ্কার সঙ্গে করতে যাচ্ছে সেটা কিন্তু গৌরব চক্রবর্তী হিসেবে করতে যাচ্ছে, সেটা সব্যসাচী পুত্র হিসেবে। এই ছবিতে সব্যসাচী চক্রবর্তীর পুত্র আত্মপ্রকাশ করছেন অভিনেতা, তা তো নয় ব্যাপারটা, হচ্ছে আত্মপ্রকাশ অনেকদিন আগে হয়ে গেছে ওর, সেটা এখন আর লেখার কোনো অর্থ হয় না। এটা যিনি লিখেছেন তার মানে তার কি বলবো বোধের অভাব বলবো আর কি। গৌরব কিন্তু ডান্স বাংলা ডান্সে খুব ভালো নেচেছে কদিন আগে, আমি সেদিন জিজ্ঞেস করো এই কথাটা বলছিলাম, অঙ্কুশকে, শুভশ্রীকে এবং কৌশানীকে এই কথাটা বলছিলাম। আমার এই 15 বছরের ক্যারিয়ারে একটা ছবিতে আমাকে নাচানো হয়েছে, রাজ চক্রবর্তী সেটা করেছেন এবং সেইটা করার ফলে, এবং বাবা যাদব সেটা অসাধ্য সাধন করেছেন আর কি, এবং সেইটা বোধহয় সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। কারণ জিয়ের যে কোনো অনুষ্ঠান আমি যখন নিজে অ্যাঙ্কার করতাম তখনও আমাকে ওই গানে নাচানো হয়েছে, আমি যখন ডান্স বাংলা ডান্সে গেছি আমাকে তখনও মেনকার সঙ্গে নাচানো হয়েছে।
আমি পার্সোনালি খুব এনজয় করি ব্যাপারটা, কিন্তু মানে একটু একটু বেগ পেতে হয় না, কিন্তু গৌরবকে খুব আমার তো ভালো হেভি লাগে। লাগছিল। আমার শুধু মানে আমার নাচতে একটু সুবিধে হয় একটু বেশি রাতে পার্টিতে আর কি, কিছু মানে হয় না মানে আর কি, হ্যাঁ হঠাৎ করে ক্যামেরার সামনে, 4টে ক্যামেরার সামনে কোরিওগ্রাফ ডান্স মানে তুমি বলছো 4টে ক্যামেরার সামনে এই কেওড়াটা তুমি নাচতে পারবে না? না, নেচে দেবো, মানে সেই বয়স হয়ে গেছে, সেই অভিজ্ঞতা হয়ে গেছে, সেই লাজ লজ্জার বোধ হারিয়েছি, যে সেটা করে দেবো যাতে অসুবিধা নেই। এবারে এই সেদিনকে এই সৌভিকের যে ছবিটা আমরা করলাম, সৌভিক কুন্ডুর ছবিটা, আমি আর ঈশা যে ছবিটা অভিনয় করলাম, সেটাতে ভালো মতো নাচ আছে একটা গানে আর কি। এবং তাদের রীতিমতো কোরিওগ্রাফার এসে স্টেপ ফেপ হুক স্টেপ ফেপ দেখিয়ে ফেকিয়ে মানে নাচ ফাচ শিখিয়ে তাতে নেচেছি, আমি এনজয় করেছি সেটাতে। এই ছবিটায় তো কোয়েল মল্লিক আছে। কোয়েল মল্লিক যেরকম একটা কনসেপ্ট, টলি কুইন। আমি জানতে চাই যে গৌরব, তুমি কোনোদিন কোয়েলের প্রেমে পড়েছো কিনা, আর তুমিও কোনোদিন কোয়েলের প্রেমে পড়েছো কিনা যখন হেমলক সোসাইটি করছিলে বা ওই সময়টায়, মানে মনের মধ্যে কখনো একটু ক্রাশ ছিল কিনা? আমার তো ছিলই। কিরকম ছিল একটু বলো, ভালো করে বলো। কি বলবো, আমার তো জীবনের দুঃখ যে আমি কোয়েলদি, রাইমাদি, স্বস্তিকাদি এরা তিনজনে আমার দিদি স্থানীয় হয়ে গেছে, মানে আমি তাদের হিরোইন হিসেবে পাইনি। এটা আমার জীবনের একটা দুঃখ, এটা বলে আর কি 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 আর বলবো। তবে ডেফিনেটলি আমি দর্শক হিসেবে এরা পরের দুটো যে নাম বললো, আচ্ছা ক্রাশের অর্ডারটা কিরকম এই তিনজনে? এটা বলা খুব মুশকিল এবং খুব আনফেয়ার। তবে ডেফিনেটলি মানে তাদেরকে আমার অনস্ক্রিন দেখে তাদেরকে এত ভালো লেগেছে, দীর্ঘদিন ধরে দেখেছি এবং বলতে দ্বিধানি বেশ অনেকটা অল্প বয়স থেকেই দেখছি, এবং খুব খুব খুবই খুবই ভালো লাগে তাদেরকে অভিনেত্রী হিসেবে তো বটেই, এবং নারী হিসেবে এত সুন্দরী নারী হিসেবে, তো সেটা তো বলতে কোনো দ্বিধা নেই। দেখো এটা কিন্তু একটা ডিসক্রিমিনেশনের জায়গায় চলে গেছে, বিকজ নায়িকাদের যদি বয়সে অনেক বড় নায়কদের ভালো লাগে সেটাই তো কোনো অসুবিধা নেই। বুম্বাদাকে সবার ভালো লাগছে, কোনো সমস্যা নেই। তোমার ভালো লাগে বিশেষ করে, সেটা আলাদা কথা। না, বুম্বাদাকে ভালো লাগলেও মানে একটা বাচ্চা হিরোইনের যদি বুম্বাদাকে ভালো লাগে তাতে কেউ আঙুল তোলে না তাদের দিকে, কিন্তু তাহলে গৌরবের কেন? আমি তো বিশ্বাসই করছি না। আরে এমন এক বিরাট বয়সের ডিফারেন্স নয় কিন্তু অ্যাকচুয়ালি, তাই তো। না না, আর ভালো লাগছে সেটা সমস্যাই হওয়ারই কথা না। আমার কোয়েলের ক্ষেত্রে তুমি যে জিজ্ঞেস করছো সেটা হচ্ছে যে কোয়েলের সঙ্গে আমি যখন প্রথম কাজ করি তখন তো কোয়েল তখন তো মানে মানে কমার্শিয়াল ছবির সুপারস্টার, আর আমি তো সেই অর্থে তখনও মানে লোকে আমায় চেনে ভেরি মাচ, বাট টেলিভিশন থেকে উঠে এসে ছবি করছে ইত্যাদি, একটু আঁতেল হিরো গোছের একটা স্পেসে। হ্যাঁ, তো বাট কোয়েলের সঙ্গে কাজ করতে করতে, একাধিক ছবিতে কাজ করতে করতে যেটা আমার হয় সেটা হচ্ছে যে হয়েছিল যে কোয়েল আসলে না মানে কোয়েল ভীষণ শার্প একটা মানুষ, তো আমি সেইটাকে খুব পছন্দ করতে আরম্ভ করি। সেটা আমার ধারণা ছিল যে কোয়েল যে এত বুদ্ধিমান, এত কুইক উইটেড একটা, এরম সেন্স অফ হিউমার। হ্যাঁ, এবং কোয়েলকে নিয়ে মানে কোয়েলের সঙ্গে না অনেক জিনিস নিয়ে মানে অনায়াসে গল্প করা যায়, যেটা হয়তো বা কোয়েলের স্ক্রিন পার্সোনা, যেটা মেইন স্ট্রিম ছবির পার্সোনাটা যেটা তার ঊর্ধ্বে জিনিসটা অনেক আর কি। হ্যাঁ, সেইগুলো যখন বুঝতে পারি তখন আমার সঙ্গে কোয়েলের একটা মানে এটা অনেকে হয়তো যায় না, মানে আমি অন্তত মনে করি যে কোয়েলের সঙ্গে আমার একটা খুব সুন্দর র্যাপও আছে, মানে সেটা ক্রাশ বা ইত্যাদি জিনিসটা বন্ধুত্বের দিকে চলে গেছে, কিন্তু সেটা আমি কখনো ভাবিনি যে সেটা হবে, বুঝেছো? মানে কোয়েলকে আমি এরকম অনেক কথা বলতে পারি গল্প করার মতো করে, যে কথাগুলো কিন্তু এমন অনেককে আমি বলবো না যারা তথাকথিতভাবে, যাদের সঙ্গে আমি অনেক বেশি কাজও করেছি বা তথাকথিতভাবে যাদের সঙ্গে আমার আরো অনেক বেশি ইনফর্মাল সম্পর্ক, কিন্তু কোয়েলের সঙ্গে সেই গল্পটা আমি করি আর কি। সো কোয়েলের প্রতি আমার একটা সেই জায়গা থেকে খুব ভালো লাগা আছে, মানে আই থিঙ্ক শি ইজ গ্রেট কোম্পানি। হ্যাঁ, আর কোয়েল একটা ভীষণ প্রিম এন্ড প্রপার ওপরে একটা রেখে দেয়, তো একটা ছবি রেখে দেয়, একদম না। হ্যাঁ, ও একটা পিচ বদমাইশ একটা ভিতরের একটা মেয়ে একটা আর কি। তো সেইটা যদি একবার কেউ ওই ওপরটাকে মুছে যদি বার করে আনতে পারে একটু আর কি, সেই কোয়েলটা হেভি মজার। সো আই থিঙ্ক শি ইজ রিয়েলি ফানি, মানে কোয়েলের সঙ্গে আমার বিভৎস ভালো লাগে গল্প করতে। আমরা যদি কিছু বছর আগে পিছিয়ে যাই, একটা কম্পিটিশন ছিল না, কে এগোলেন, কোয়েল মল্লিক না স্বস্তিকা মুখার্জি? 2025-এ দাঁড়িয়ে তোমার অ্যাসেসমেন্টটা হাস্যকর। হ্যাঁ, এটাই অ্যাসেসমেন্ট, মানে আমার মনে আছে ব্যাপারটা সম্বন্ধে বলাই বাহুল্য, কেননা আমি তো সেই সময় বড় হয়েছি, বড় হওয়ার পাশাপাশি
আরও অনেক কিছু মানে ইতিহাস ভূগোল চলেছে সেই সময়টায়, সেই কারণে। তো এটা, এবং তখন আমি কোয়েলকে একদম চিনতাম না, মানে কোনো, মানে তখন আমিও তখন তো মানে আমি তখন এবার 2008, 9, 7, 8, তো তখন কোয়েলের কোথাও একটা দেখা হলো হয়তো কোনো ছবির প্রিমিয়ারে, হ্যাঁ, আর তখন বাবা কোয়েল মল্লিক আমার কাছেও তখন ব্যাপারটা এরকম ছিল, টলি কুইন, হ্যাঁ। আর এবারে স্বস্তিকাকে আমি অনেক কাছ থেকে ন্যাচারালি তখন চিনতাম, তো তখন বুঝতাম যে এই টাসেলটা আছে এবং সেটা নিয়ে প্রচুর বেশ একটা ব্যাপারও আছে আর কি। তো আমি তো একটা ভার্সন শুনতে পেতাম, আমি তো অন্য ভার্সনটা শুনতে পেতাম না, তো সেই অন্য দিক থেকেও সেটা আছে না কি নেই সেটা বুঝতে পারতাম না আর কি। তাই লোকজনের গুঞ্জন টুঞ্জনও শুনতাম আর কি। তারপর আমার মনে হয় যে 2000 মানে 11-12 সালের পর থেকে দুজনের পথ দুটো এতটাই আলাদা হয়ে গেছে, বা তারপর আমরাও বড় হয়ে গেছি, মানে হাস্যকর লাগে এখন ভাবলে ব্যাপারটা আর কি প্রচন্ড। ঠিক। আমার প্রশ্ন হচ্ছে যে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির একটা ছবি তো আমরা দেখতে পেলাম, মানে সাম্প্রতিক সময়েও অযোগ্য হয়েছে, আর দেব শুভশ্রী জুটির একটা ছবি রিলিজ করছে। তোমার মনে হয় কি না যে জিৎ কোয়েলকে নিয়ে একটা ছবি বানাই? এটা আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমার মনে হয়, আমার রেগুলার মনে হয়। তাহলে তুমি বানিয়ে ফেলো। আমি কোয়েলকে জিজ্ঞেস করেছি, বলেছে যে আমার কাছে কেউ স্ক্রিপ্ট নিয়ে আসছে না। কোয়েলের স্ক্রিপ্ট নিয়ে অনেক প্যাকনা আছে, হ্যাঁ, কোয়েল অত সোজা না, হ্যাঁ, অনেক হ্যাজায়, হ্যাঁ, ঠিক আছে। কোয়েল খুব ভীষণ ভালো জানো পরমব্রত, বলে তারপর বলবে আমার কিন্তু ঠিক মনে হচ্ছে, তুই প্রথমে তোমার শুনে মনে হবে তুমি না কি প্রশংসা হচ্ছে, বাড়ি ফিরতে ফিরতে গাড়ি চালাতে এই 1 মিনিট, এটা তো প্রশংসা ছিল না, ওটা আসলে অন্য জায়গা থেকে এক করে গলা টিপে ধরেছে, মানে এটা কোয়েলের আছে এটা। বাট হ্যাঁ, মানে আমার মনে হয় যে জিৎ আর কোয়েলকে নিয়ে একসঙ্গে একটা ছবি, এই সকাল তোমার আমার বলে একটা কিছু তো হতেই, এই সকালে এই বিকেল তোমার আমার, এই সকাল তোমার আমার, হ্যাঁ, আমি এটা ভাবি, এটা খুব ভালো বলেছো এটা। মানে আমার কিন্তু অনেকবার মনে হয়েছে যে এদের দুজনকে নিয়ে ইমিডিয়েটলি, ইনফ্যাক্ট হলো তো কয়েক বছর আগে রাজ একটা বানালো, সেটা অনেক দিন হয়ে গেছে, আবার হওয়ার সময় হয়ে গেছে বলছো তো, তাহলে ঠিক আছে, এটা আমি ডেফিনেটলি, এটা আমার আজকের এই তোমার সঙ্গে এই সাক্ষাৎকারের টেক অ্যাওয়ে আর কি। আর লাস্ট প্রশ্নটা হচ্ছে, এই ছবিটা কি তুমি শুটিং করতে পারবে? কারণ ফেডারেশনের সাথে তোমার যেরকম ঝগড়া, তাতে জিৎ কোয়েলের ছবিটা কি তোমার উপর দায়িত্ব দেওয়াটা ঠিক হবে? একটা কথা তোমাকে বলি, এই যেহেতু আমরা খুব মজার হাসির টোনে কথা বলছি, ঠাট্টার টোনে কথা বলছি, সেই টোনেই একটা কথা হাসতে হাসতে জবাব দিই, কেননা এই প্রশ্নটার উত্তরটা দীর্ঘায়িত করার মানে হয় না। এটা হচ্ছে কারো কাজ না কেউ আটকাতে পারে না পৃথিবীতে, এই একটাই উত্তর।